আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। কনসেপ্ট ম্যাপ। প্রসঙ্গ কাঠামো, জড় কাঠামো, অজড় কাঠামো, জড়তার সূত্র, নিউটনের প্রথম সূত্র, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের সার্বিক তত্ত্ব বা সাধারণ তত্ত্ব আর আপেক্ষিক তত্ত্বের বিশেষ তত্ত্ব। প্রথম শিক্ষা পদার্থবিদ্যার সূত্রগুলো সকল অভ্যন্তরীণ কাঠামো অভিন্ন থাকে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে শূন্যস্থান বেগ সর্বদা ধ্রুব থাকে, এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আপেক্ষিক তত্ত্বের ফলাফল। কম্পাউন্ড ক্রিয়া h মিউ প্রাইম হচ্ছে ই কে, দৈর্ঘ্য সংকোচন L হচ্ছে আর ল্যামডা নট, রুট 1 - b² / c², তারপর হচ্ছে টি নট হচ্ছে টি ইন্টু রুট 1 - b² / c², তারপর হচ্ছে এম নট এম ইন্টু রুট এম রুট 1 - b² / c²। তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের রূপান্তর হচ্ছে লরেন্স রূপান্তর এবং গ্যালিলিও রূপান্তর। লরেন্স রূপান্তরের ক্ষেত্রে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সমীকরণ টি প্রাইম টি - px/c² বাই রুট 1 - b² / c²। অপরদিকে সমীকরণ টি হচ্ছে টি প্রাইম প্লাস px প্রাইম বাই c² বাই রুট 1 - b² / c²। ডি ব্রগলির বস্তু তরঙ্গ ল্যামডা h বাই পি, তারপর হচ্ছে ওয়াই প্রাইম ওয়াই, তারপর হচ্ছে জে প্রাইম জে, টি প্রাইম টি। মৌলিক বল, মহাকর্ষ বল, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল, তারপর হচ্ছে তীব্রতা তুলনা, তারপর হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয়ার বল, দুর্বল নিউক্লিয়ার বল, তারপর হচ্ছে পাল্লা হচ্ছে মহাকর্ষ বলের ক্ষেত্রে অসীম আপেক্ষিকতা সবলতা একা, তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বল হাতে পাল্লার ক্ষেত্রে অসীম হয়ে থাকে এবং আপেক্ষিকতা সবলতার ক্ষেত্রে 10⁻⁻⁹, তারপর হচ্ছে সবল নিউক্লিয়ার বলের ক্ষেত্রে তারপর হচ্ছে পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, তারপর হচ্ছে আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻41, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয়ার ক্ষেত্রে হচ্ছে 10⁻⁻14 এবং হচ্ছে আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻30। প্রকারভেদে কঠিন এক্সরে ব্যবহার আছে পদার্থের গঠন প্রকৃতি নিয়ে, তার হচ্ছে বিভিন্ন গবেষণা কার্য। কমল এক্সরে হচ্ছে ব্যবহার আছে ভেদন ক্ষমতা অত্যন্ত কমন থেকে চিকিৎসা বিজ্ঞান এক্সরে হচ্ছে উৎপাদন, গ্যাস নল পদ্ধতি, গুলিসি নল পদ্ধতি, বিটটন পদ্ধতি, ধর্ম হচ্ছে সরলরেখা গমনকারী, তারপর হচ্ছে অদৃশ্য, তারপর হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় আর তরঙ্গ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে বিকে এটি গমন করে, তারপর হচ্ছে বিজ্ঞা এর ভেদন ক্ষমতা অত্যাধিক হয়ে থাকে, এটি প্রতিপ্রবাহ সৃষ্টি করে ব্যবহার হচ্ছে চিকিৎসা শিল্পক্ষেত্রে ব্যবসায়ী, তারপর হচ্ছে পরীক্ষা গোয়েন্দা বিভাগ, তারপর হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া হচ্ছে সূচনা কম্পাঙ্ক, তারপর হচ্ছে নিবৃত্তি বিভাগ কার্য অপেক্ষক বৈশিষ্ট্য হচ্ছে এটি তাৎক্ষণিক ক্রিয়া ঘটনা, তারপর হচ্ছে বিভিন্ন ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন দিকে আলোক ইলেকট্রন, তারপর হচ্ছে দৃশ্যমান ক্ষেত্রের মধ্যে হতে পারে, তারপর হচ্ছে আলোক ইলেকট্রন সর্বোচ্চ গতিবেগের অবহিত আর শির কম্পাঙ্কের সমানুপাতিক হয়ে থাকে আলোক ইলেকট্রন নির্গমন হার, তারপর হচ্ছে আলোকের প্রাবল্যের সমানুপাতিক। অনিশ্চিত নীতি কোনো তারপর হচ্ছে কোনো অবস্থান এবং ভরবেগ এবং নির্ভুলভাবে যুগপথ পরিমাপ করা থেকে একমাত্র নিম্নোক্ত সম্পর্ক এবং সম্বন্ধ নির্ভুলভাবে তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মান নির্ভর বলা যেতে পারে টেল এক্স টেল পি ইজ গ্রেটার দেন h/2 আপেক্ষিকতা রিলেটিভিটি। চিরায়ত বলবিজ্ঞানের মতে তারপর হচ্ছে স্থান বলকার ধ্রুব এবং মাধ্যম আপেক্ষিক নয়। আইনস্টাইন বলেন তারপর স্থানকাল ভর এবং বেগ এবং ধ্রুব পরম কিছু নয়, তারপর হচ্ছে এগুলো আপেক্ষিক হয়ে থাকে। আইনস্টাইন এই তত্ত্বকে বলা হয় আপেক্ষিক তত্ত্ব। তারপর হচ্ছে আলোক তড়িৎক্রিয়া দাতব্য পদার্থবিজ্ঞান পদার্থের, তারপর দৃশ্যমান আলোক কিংবা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপতিত হলে তারপর হচ্ছে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়ে থাকে। আলোক রশ্মি যতক্ষণ পর্যন্ত ধাতব পদার্থ আপতিত হয়ে থাকে ততক্ষণই ইলেকট্রন নির্গত হয়ে থাকে। ধাতব পদার্থ নির্গত ইলেকট্রনকে বলা থাকে প্রোটন ইলেকট্রন বা আলোক ইলেকট্রন। আলোকের প্রভাবে ধাতব পদার্থ হতে ইলেকট্রনের নির্গমন প্রক্রিয়াকে আলোক তড়িতের নির্গমন এবং হচ্ছে এই ক্রিয়াকে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বলা থাকে। তারপর হচ্ছে এক্সরে দৃশ্যমান আলোকের মতো এই এক্সরের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এরা অদৃশ্য রশ্মি, এরা তরঙ্গদৈর্ঘ্য আলোকের তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা কম হয়ে থাকে। এক্সরের একক হচ্ছে একক নাম রঞ্জন বলতে আমরা রাশি এই পরিমাণ এক্সরে বিকিরণ বুঝি যা সাধারণ চাপে এবং তার মাত্রা 1 মিলিমিটার বাই 3.33 × 10⁻10 চার্জের সমান চার্জ উৎপন্ন করে। তারপর হচ্ছে এক রঞ্জন এই যে পরিমাণ এক্সরে বিকিরণ সাধারণত তাপমাত্রা এবং তাপমাত্রা 1 × 10⁻³ মিটার বাই 3.33 × 10⁻10 কুলম্ব চার্জের সমান চার্জ পরিমাণ করতে পারে, তাদেরকে এক রঞ্জন বলা হয় কঠিন এক্সরে। নলের ভিতরে গ্যাসের চাপ কম হলে অধিক পরিমাণ তারপর হচ্ছে পার্থক্য এক্সরে রশ্মি উৎপন্ন হয়ে থাকে, এই এক্সরে রশ্মিকে এক্সরে বলা হয় থাকে। তারপর হচ্ছে কোমল এক্সরে গ্যাস নলের ভিতর দিয়ে গ্যাসের চাপা যদি অপেক্ষিত বেশি হয়ে থাকে তবে কম বিভব পার্থক্য এক্সরে রশ্মি উৎপাদন করে যায়, এই ধরনের এক্সরে রশ্মিকে কোমল এক্সরে বলা হয় থাকে। কম্পাউন্ড ক্রিয়া তারপর হচ্ছে বনি এক্সরে হালকা মূল্য যেমন হচ্ছে কার্বন দ্বারা বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত অংশটি তরঙ্গ দৈর্ঘ্যের তারপর হচ্ছে কিছুটা বেশি হয়ে থাকে, এই ঘটনাকে কম্পাউন্ড ক্রিয়া বলা থাকে। তারপর হচ্ছে কার্য অপেক্ষক কোনো ধাতব পৃষ্ঠ হতে শূন্যবেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে যতটুকু শক্তির প্রয়োজন হয়ে থাকে ওই ধাতুর কার্য কালো বস্তু
যে বস্তু তার উপর আপাতিত সকল দৃশ্য এবং অদৃশ্য তাড়িত চৌম্বকীয় বিকিরণ শোষণ করে তাদেরকে কালো বস্তু বলা থাকে। জড়তার কাঠামো, যেসব প্রসঙ্গ কাঠামো তারপর জড়তার সূত্র ও নিউটনের গতিসূত্র প্রথম সূত্র প্রযোজ্য হয়ে থাকে তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বা জড়তার প্রসঙ্গ কাঠামো বলা থাকে। একে আভ্যন্তরীণ কাঠামো বা গ্যালিলীয় কাঠামো বলা থাকে। জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো হলো যে সে প্রসঙ্গ কাঠামো যার মাধ্যমে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। এরা পরস্পর ধ্রুবভাবে গতিশীল হয়ে থাকে। তারা চুম্বকীয় বল দুটি তাড়িত হয়তো গণা তাদের আধানের উপর একে অপরের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাদেরকে তার চুম্বকীয় বল বলা থাকে। তরঙ্গ কণা দ্বৈততা, সকল শক্তি তরঙ্গ সদৃশ এবং কণা সদৃশ তার উভয় ধর্ম প্রদর্শন করে। ইহা তরঙ্গ কণা দ্বৈততা। তার দুর্বল নিউক্লিয় বল, যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল তার নিউক্লিয়াসের মধ্যে। তারপর মৌলিক বল ক্রিয়া করে অনেক নিউক্লিয়াস অস্থিতিশীলতার উদ্ভব ঘটে তাদেরকে দুর্বল নিউক্লিয় বল বলা থাকে। তারপর দ্য ব্রগলি তরঙ্গ। তার 1924 সালে দ্য ব্রগলি আবিষ্কার করেন যে কোনো গতিশীল কণার মাধ্যমে একটি তরঙ্গ সংশ্লিষ্ট থাকে, সেই তরঙ্গকে দ্য ব্রগলি তরঙ্গ বলা থাকে। ডি ব্রগলি তরঙ্গ। তার প্রত্যেক চলমান তারপর দ্বারা হিটি তরঙ্গ ছুটে থাকে। তারপর ডি ব্রগলি তরঙ্গ বলা থাকে। নিউক্লিয়ন, নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন তারপর নামক তরঙ্গ কণা থাকে, এদেরকে বলা থাকে নিউক্লিয়ন। নিবৃত্তি বিভব তারপর ক্যাথোডের ধনাত্মক বিভব এবং অ্যানোডের ঋণাত্মক বিভবের আর প্রভাব কমতে কমতে সমস্যা হয়েছে। তারপর এই বিভবের যে মানের জন্য প্রভাষণ হয়েছে তার নিবৃত্তি বিভব বলা থাকে ফটো ইলেকট্রন। ধাতব পদার্থ হতে নিগত ইলেকট্রনকে বলা থাকে ফটো ইলেকট্রন বা চালক ইলেকট্রন। তারপর প্রোটন হচ্ছে আলো তথা আর যে কোনো বিকীর্ণ তারপর আলোর কোয়ান্টাম সংখ্যা সমষ্টি। আলো এই কণা বা প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলা থাকে বা পরের আপেক্ষিকতা। আপেক্ষিকতা তথ্য অনুসারে তারপর বস্তুর ভরের বেগের সাথে বৃদ্ধি পায় ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলা থাকে। তারপর মৌলিক বল, যে বল তারপর মূল বা প্রকৃতিম বা অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদেরকে অন্য বল এই বল সহ বল প্রকাশের করে তাকে মৌলিক বল বলা থাকে। মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর এক ধরনের আকর্ষণ বল এবং ক্রিয়াশীল হয়ে থাকে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়ে থাকে। তারপর লরেন্সের রূপান্তরের সূত্র, যে রূপান্তরের সূত্র প্রয়োগে তার বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ এক জড় কাঠামো অন্য জড় কাঠামো নিলে অভিন্ন রূপে প্রকাশিত হয় তাদের লরেন্সের রূপান্তর নামে পরিচিত। তারপর সূচনা কম্পাঙ্ক আবৃত রশির কম্পাঙ্ক কমতে থাকলে তার চালা তীব্রতা যাই হোক না কেন তার যেটি ন্যূনতম কম্পাঙ্কে তার কম্পাঙ্কে এই নির্গত ইলেকট্রনিক নির্গত হবে না, হে ন্যূনতম কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলে। দেয়ার সল্ট ফ্রিকোয়েন্সিকে ভি নট দ্বারা সূচিত করা হয়েছে সবল নিউক্লিয় বল। তার পরমাণু অনুসারে নিউক্লিয়াসে তার নিউক্লিয় উপাদান তারপর নিউক্লিয়নকে একত্রে আবদ্ধ রাখে তাদেরকে শক্তিশালী এই বল তাদেরকে সবল নিউক্লিয় বল বলা থাকে। নজরের বিগত মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ সমূহ। তারপর চট্টগ্রামে কতজন ঢুকছেন না বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র নিজের কোনটি ব্যবহৃত হয়ে থাকে। তারপর আলোক তড়িৎ কোষ। এক্স রে সঠিক কোনটি হয়ে থাকে জিনের চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটায়। দ্রুত গতিসম্পন্ন কোনো ধাতুকে আঘাত করলে তাহার থেকে উচ্চ বিতরণ ক্ষমতা সমন্বয় এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়ে থাকে, সেটি হচ্ছে এক্স রশ্মি। কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তার সর্বাপেক্ষা দুর্বল মৌলিক বল হলো মহাকর্ষ বল। তার কোন কণার বিনিময়ে তার মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়ে থাকে গ্র্যাভিট্রন। আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তারপর একটি ধাতব পৃষ্ঠে অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন কণা বিচ্ছুরিত হবে? ইলেকট্রন। 35 বছর বয়সে একজন নভোচারী করে 2.4 × 10⁸ মিটার/সেকেন্ডে গ্যালাক্সি পরিভ্রমণে বের হয়ে তারপর ক্যালেন্ডার মাফিক 50 বছর পর ফিরে আসেন। নভোচারীর বর্তমান বয়স হচ্ছে 65। তারপর আইনস্টাইনের ভর শক্তি সংক্রান্ত তারপর সমীকরণের সঠিক বর্ণনা হচ্ছে E=mc²। তারপর আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক হচ্ছে আইনস্টাইন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সমূহ। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়ে থাকে 1895 সালে। এক্স রে আবিষ্কার 1895 সালে বিজ্ঞানী উইলহেম রন্টজেন এর এক্স রে আবিষ্কারের মধ্যে দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যাত্রা শুরু হয়ে থাকে। জেনে রাখা ভালো 425 থেকে 212 ভৌত বিজ্ঞানের প্রাচীনকাল। 624 থেকে 750 হচ্ছে গ্রিক যুগ। 751 থেকে 1550 মুসলিম যুগ। 1551 থেকে 1800 পদার্থবিজ্ঞানের স্বর্ণময় যুগ বা গ্যালিলিও নিউটনের যুগ। তারপর 1801 থেকে 1890 তড়িৎ বিজ্ঞানের স্বর্ণযুগ বা ক্লাসিক্যাল যুগ। জড়তার কাঠামো সম্পর্কে সঠিক নয় কোনটি? হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। তারপর জড়তার কাঠামো, যেসব প্রসঙ্গ কাঠামো জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রধান সূত্র প্রযোজ্য হয় তাদেরকে জড় কাঠামো বা প্রসঙ্গ জড়তার কাঠামো বলে। নিম্নের কোনটি সত্য নয়? সমবেগে চলমান প্রসঙ্গ কাঠামো অজড়। জড় কাঠামো সমবেগে গতিশীল সকল কাঠামো হচ্ছে জড় কাঠামো। তারপর ঘূর্ণায়মান ও অসমবেগে চলমান প্রসঙ্গ কাঠামো হলো অজড়। অজড় কাঠামোতে কাল্পনিক বল দ্বারা ত্বরণ থাকে। জড় কাঠামোতে F=ma=0। তারপর ভাস্কর্য সাপেক্ষে ধ্রুব বেগে
পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে বলা থাকে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বা হচ্ছে জড়ের কাঠামো, তারপর হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামোকে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলা থাকে। এই প্রসঙ্গ কাঠামোতে নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্র খুব ভালো ঘটে। এক কথা বলা যায় তারপর হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো হলো সে প্রসঙ্গ কাঠামো যার মাধ্যমে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। এর পরস্পরিকে ধ্রুববেগে তারপর হচ্ছে গতিশীল থাকে। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল তারপর সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে বলা থাকে জড় প্রসঙ্গ কাঠামো। আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর গতি ম্যাকাসলার মডেলের পরীক্ষা দ্বারা প্রমাণিত হচ্ছে আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ম্যাকাসলার মডেলের পরীক্ষার নিচের কোনটি সমর্থন করে না? ডি আলোর বেগ মাধ্যমের গতির উপর নির্ভর করে। ইতারা বলতে মহাবেশি কিছু নেই। গ্যালিলিও রূপান্তর সঠিক নয়। আলোর বেগ এটি ধ্রুবরাশি। এটি উৎস অথবা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির উপর নির্ভর করে না। আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক কে? আইনস্টাইন। ব্যাখ্যা আপেক্ষিক তত্ত্ব বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন 1905 সালে আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার করেন। স্থানকাল ভরকে নিউটন নিরপেক্ষ ধরেছিলেন, কিন্তু আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে এগুলোকে আপেক্ষিক ধরেন। নিরপেক্ষ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সাপেক্ষে যা পরিবর্তনশীল না, অপরদিকে কোনো কিছু সাপেক্ষে বিবেচিত করার নাম হচ্ছে আপেক্ষিকতা। আপেক্ষিকতা তত্ত্ব মূলত কয়ভাবে বিভক্ত করা যায়? 2। আপেক্ষিক তত্ত্ব মূলত 2 ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে আপেক্ষিকতার সাধারণ সার্বিক তত্ত্ব, দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, দ্য স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতির সি এর মান কী হয়? একই থাকে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটি মৌলিক শিখার উপর প্রতিষ্ঠিত। এগুলো হচ্ছে প্রথম শিক্ষার্থীকে আপেক্ষিকতার নীতি বলা থেকে একে নিম্নতভাবে বিবৃত করা যায়। বিবৃতি সকল জড় প্রসঙ্গ কাঠামো থেকে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো গাণিতিক রূপ একই থাকে। দ্বিতীয় শিক্ষার্থী বলা হয়ে থাকে আলোর দ্রুতি ধ্রুবতা নীতি শিক্ষার্থীটিকে নিম্নোক্তভাবে বিবৃত করা যায়। বিবৃতি শূন্যস্থানের সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই। জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থ বিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ থাকে না, হচ্ছে একই রূপে থাকে। তারপর সেটি আলোক উৎস যেমন C/4, তার হচ্ছে দর্শকের কাছে, তার হচ্ছে আলোর বেগ কত প্রতিমান হয়ে থাকে C। আলোর দ্রুতি ধ্রুবতা তার হচ্ছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা অনুসারে পর্যবেক্ষকের আলোর দ্রুতি পরিমাপ করার কথা C+C/4 5/4, কিন্তু দ্বিতীয় শিক্ষার্থী অনুসারে এটা সম্ভব না। সকলে আলোর বেগ দ্রুতি C পরিমাপ করবেন। যে সূত্র প্রয়োগ করে বিদ্যুৎ সমীকরণ এবং জড় কাঠামো থেকে অন্য জড় কাঠামোতে গেলে অপরিবর্তিত থাকে তাদেরকে বলা থাকে লরেন্ৎজ রূপান্তর সূত্র। লরেন্ৎজ রূপান্তর সূত্র, যে রূপান্তর সূত্র প্রয়োগে বিদ্যুৎ চুম্বকীয় সমীকরণ একার জড় কাঠামো থেকে অন্য জড় কাঠামোতে নিলে অভিন্ন রূপে প্রকাশিত হয়ে থাকে তাদেরকে লরেন্ৎজ রূপান্তর সমীকরণ বলা থাকে। লরেন্ৎজের রূপান্তর সূত্র কয়টি শিক্ষার্থীর উপর প্রতিষ্ঠিত? 2টি। লরেন্ৎজের রূপান্তরের শুধু শিক্ষার্থী এক হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সকল আভ্যন্তরীণ কাঠামোয় অভিন্ন থাকে, তবে কাঠামোগুলো পরস্পরের সাপেক্ষে সমবেগে গতিশীল থাকতে হবে। শিক্ষার্থী 2 শূন্যস্থান আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে। এটি অভ্যন্তরীণ কাঠামো হতে অন্যটিতে রূপান্তরিত হলে মান অপরিবর্তিত থাকে এবং হচ্ছে আলোর বেগ হচ্ছে C×3×10⁸ এবং দশকের স্থিতি ও গতিশীলতার উপর নির্ভর করে না। নিচের কোনটি লরেন্ৎজের রূপান্তরের সমীকরণ নয়? লরেন্ৎজের রূপান্তরের সমীকরণ হচ্ছে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস বিটি, টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার। এ ও বি তারপর লরেন্ৎজের রূপান্তরের সমীকরণ নামে পরিচিত। সি ও ডি, কিন্তু সিওডি উভয় গ্যালিলিও রূপান্তর সমীকরণ। যদি কাঠামোর আপেক্ষিক ভি আলোর বেগের তুলনায় খুবই ছোট হয়ে থাকে, ভি যদি সি এর থেকে খুবই ছোট হয়ে থাকে, তবে লরেন্ৎজের রূপান্তর সূত্র গ্যালিলিও রূপান্তর সূত্রে পরিণত হয়ে থাকে। জেনে রাখা ভালো, গ্যালিলিও রূপান্তর সংশোধন করে লরেন্ৎজ রূপান্তর, এই সংশোধনকে সবচেয়ে সহজতর করে একটি ধ্রুবক আনা হয় থেকে এর মান থেকে আসে 1/(√1 - তার হচ্ছে গ্যালিলিও রূপান্তর x প্রাইম ইকুয়াল টু x মাইনাস বিটি, তারপর হচ্ছে লরেন্ৎজ রূপান্তর x প্রাইম ইকুয়াল টু k ইন্টু x মাইনাস বিটি, তারপর হচ্ছে তাই লরেন্ৎজ রূপান্তরের সব সমীকরণ তার হচ্ছে k ইকুয়াল হচ্ছে 1/√1 - তার হচ্ছে বিপরীত লরেন্ৎজ রূপান্তর হয়। তার হচ্ছে লরেন্ৎজ রূপান্তরের সমীকরণ x এর পরিবর্তে x প্রাইমের পরিবর্তে x এবং b এর পরিবর্তে মাইনাস b বসালেই হবে। তারপর হচ্ছে বিপরীত লরেন্ৎজের রূপান্তরের সমীকরণ এক হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে x প্রাইম প্লাস ভি টি প্রাইম, তার √1 - b² টি ইকুয়াল হচ্ছে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই c², তারপর হচ্ছে √1 - b²/c²। তারপর হচ্ছে গতিশীল কাঠামোর সম্পর্কে কোনটি সঠিক? এ সময় দীর্ঘ হয়। কাল দীর্ঘ গতিশীল কাঠামোর সময় দীর্ঘতাকে একে সম্প্রসারণ বলা হয়ে থাকে। দৈর্ঘ্যের মতো আপেক্ষিক বেগের সাথে সময়ের পরিবর্তন ঘটে, তাই গতিশীলকে গতিশীল রাখলে তারপর হচ্ছে স্থিতিশীল অবস্থার চাইতে ধীরে চলবে। এই সময় ঘড়িতে তারপর হচ্ছে √1 - b²/c² পরিমাণ বৃদ্ধি পাবে। জেনে রাখা ভালো, নিউটনীয় পদার্থবিদ্যা অনুসারে সময়, ভর এবং দৈর্ঘ্যকে নিরপেক্ষ ধরা হয়ে থাকে, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতায় তত্ত্ব অনুসারে সময়, ভর এবং দৈর্ঘ্য নিম্নরূপে পরিবর্তিত হয়ে থাকে। সময় সম্প্রসারণ কাল দীর্ঘ ইকুয়াল টু t0/√1 - b²/c², তারপর হচ্ছে দৈর্ঘ্য সংরচনা L ইকুয়াল টু L0 √1 - b²/c²,
সি স্কয়ার সমান বৃদ্ধি m ইকুয়াল টু m নট বাই রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তারপর জেনে রাখো তোমরা জানো ভি সবসময় সি এর চেয়ে ছোটো হয়ে থাকে, তাই রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সবসময় একের চেয়ে ছোটো হয়ে থাকে। এবার তোমরা সহজেই সমীকরণ থেকে ধারণা করতে পারো দৈর্ঘ্য ও ভর বৃদ্ধি করবে না হ্রাস পাবে টি মাইনাস টি নট এল মাইনাস এল নট এম মাইনাস এম নট। এই ধারণা স্পষ্ট হওয়া উচিত যে কাঠামোতে ঘটনা সংঘটিত হয়ে থাকে সেই কাঠামোতে সে যে সময়ে পরিমাপ করা হয়ে থাকে তাই হলো টি নট, তা হচ্ছে এম নট এল নট কে যথাক্রমে নিশ্চল ভর এবং নিশ্চল দৈর্ঘ্য ধরবে। গতিশীল বস্তুতে স্থির অবস্থার তুলনায় তার কি পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পায়? বি ইকুয়াল টু রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দৈর্ঘ্য আপেক্ষিকতা তার হচ্ছে দৈর্ঘ্য সংকোচন সমীকরণটি হলো এল ইকুয়াল টু এল নট রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এল নট ইকুয়াল টু এল বাই রুট 1 মাইনাস ভি স্কয়ার। এল ইকুয়াল টু হচ্ছে পর্যবেক্ষক সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তু দৈর্ঘ্য, তার হচ্ছে এল নটের পর্যবেক্ষক সাপেক্ষে স্থির অবস্থায় বস্তু দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভি হলো আপেক্ষিকতা দ্রুতি, সি হলো আলো দ্রুতি। এখানে রুট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সবসময় হচ্ছে একের চেয়ে ছোটো হয়ে থাকে, সুতরাং এল এর সবসময় এল নটের চেয়ে ছোটো হয়ে থাকে। সুতরাং কোনো দৈর্ঘ্যের গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটি নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে ছোটো হবে। এই ঘটনাকে লরেন্জ ফিল্ড জেরাল্ড সংকোচন, লরেন্জ ফিল্ড জেরাল্ড কন্ট্রাকশন বা স্থান সংকোচন। ভরের আপেক্ষিকতা সম্পর্কে কোনটি সঠিক? এ বেগে বৃদ্ধির সাথে ভর বৃদ্ধি পাওয়া, তারপর হচ্ছে ভর বৃদ্ধি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে, তারপর হচ্ছে বস্তুর ভর বেগের সাথে সাথে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে ভরের আপেক্ষিকতা বলা থাকে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে এর ভরের কী হবে? বেড়ে যাবে। তারপর হচ্ছে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে থাকলে এর ভরের কী হবে? অসীম হবে। তারপর হচ্ছে এম ইকুয়াল টু এম নট বাই রুট 1 মাইনাস ভি স্কয়ার। এখানে ভি ইকুয়াল টু সি হলে এম ইকুয়াল টু এম নট বাই রুট 1 বাই মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এম ইকুয়াল টু এম নট বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি। আপেক্ষিকতা গতিশক্তির সমীকরণ কোনটি? আপেক্ষিকতার গতিশক্তির সমীকরণ ইকে ইকুয়াল টু এম সি স্কয়ার বাই এম নট সি স্কয়ার। তারপর আপেক্ষিকতার গতিশক্তির সমীকরণ ইকে ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কয়ার। তারপর আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ বস্তুর মোট ভর ইকুয়াল টু হচ্ছে ই ইকুয়াল টু গতিশক্তির যোগ স্থির ভরশক্তি, তারপর হচ্ছে ই ইকুয়াল টু ই কে প্লাস ই এম নট সি স্কয়ার। তারপর হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার এম নট সি স্কয়ার বা ই ইকুয়াল টু এম সি স্কয়ার। এটি হলো বিজ্ঞানের আইনস্টাইনের ভরশক্তির সমীকরণ। তারপর হচ্ছে কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। তারপর হচ্ছে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর আইনস্টাইনের আপেক্ষিক বিশেষ তত্ত্বের সাহায্যে একটি বিখ্যাত সম্পর্ক বের করেন। তারপর হচ্ছে এটি হলো ভর ও শক্তি সম্পর্ক। ভরকে শক্তিকে এবং রূপান্তরের সম্পর্কে নিম্নরূপে ভাবে লেখা যায় ই ইকুয়াল টু এম সি স্কয়ার। ই ইকুয়াল টু মোট শক্তি, এম ইকুয়াল টু বস্তুর ভর এবং সি হচ্ছে আলো দ্রুতি। এই সমীকরণটি আইনস্টাইন এই বিশেষ আপেক্ষিক তত্ত্বের সময় ফসল, যা হলো ভর শক্তি এটির রূপ। তারপর হচ্ছে আবার শক্তিরও ভর রয়েছে, তারপর শক্তি ও ভরের এটির উপায় থাকে ভরকে শক্তিতে রূপান্তর এবং ইয়ের ক্ষমতার উৎস এবং নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদনের ভিত্তি। তারপর হচ্ছে জেনে রাখা ভালো 2009 সালে তারপর হচ্ছে পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী জেলার উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য যে প্রক্রিয়া চলছে তা মূলত আইনস্টাইনের এই সূত্র ই ইকুয়াল টু এম সি স্কয়ার। তারপর হচ্ছে ভিত্তিতে কাজ করবে। তারপর সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। মৌলিক বল সমূহের তুলনা হচ্ছে চারটি মৌলিক বলের, তারপর হচ্ছে সবলতা তুলনা করলে যে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তারপর সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষীয় বল। চারটি মৌলিক বল আপেক্ষিক সবলতা ধারণা করা হলো লাভের নিচে সারণীটি লক্ষ্য করুন। মহাকর্ষীয় বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। উদাহরণ: তারাগুলোকে একত্রে গ্যালাক্সি তৈরি করে। তারপর তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু তৈরি করে। সবল নিউক্লিয় বল হচ্ছে প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াসে তৈরি করে। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয় বিটা ভাঙনের জন্য দায়ী হয়ে থাকে পাল্লা অসীম। তড়িৎচুম্বকীয় মহাকাশের ক্ষেত্রে অসীম হয়ে থাকে। সবল নিউক্লিয়াসের ক্ষেত্রে 10⁻15, অপরদিকে দুর্বল নিউক্লিয়াসের ক্ষেত্রে 10⁻16। অপরদিকে আপেক্ষিক সবলতা হচ্ছে বলতা মহাকর্ষীয় বলের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে 10⁻39, সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻41 এবং হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে 10⁻30। বিনিময় কণা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে গ্র্যাভিটন, অপরদিকে তড়িৎচুম্বকের ক্ষেত্রে ফোটন এবং সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে মেসন এবং দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে হচ্ছে বোসন। সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি? মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় পাল্লা হচ্ছে অসীম। অপরদিকে প্রোটন ও নিউট্রনকে একত্রে করে যে নিউক্লিয়াস করে তাদেরকে বলা থাকে সবল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে কোন কণার বিনিময় ঘটে? বোসন। তারপর হচ্ছে কোন ধরনের কণার বিনিময়ের ফলে মহাকর্ষীয় বল ক্রিয়াশীল হয়ে থাকে? গ্র্যাভিটন। তারপর হচ্ছে নিচের কোনটি ভেক্টর বোসন কণা নয়? পাই প্লাস। তারপর হচ্ছে নিচের কোনটি
নিচের কোনটি সূত্র দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণের পার্থক্য বর্ণন করা যায়? বি হচ্ছে রেলে জিন্সের বন্টন সূত্র, অপরদিকে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, তারপর হচ্ছে কোয়ান্টাম বা হচ্ছে ছোড়াবাদ, তারপর উনিশশো খ্রিস্টাব্দে জার্মানি বিখ্যাত পদার্থবিদ প্লাঙ্ক কৃষ্ণ বস্তুর বিজ্ঞান মতবাদ প্রতিষ্ঠা করেন। ভিএন এর শক্তি বন্টন সূত্রের সাহায্যে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণের শক্তিটা নির্ণয় করেন। আবার রেলে জিন্সের শক্তি বন্টন সূত্রের সাহায্যে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শক্তির বন্টন ব্যাখ্যা করেন। কৃষ্ণ বস্তুর বর্ণালী সকল পরিসরের বন্টন দেখার জন্য বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এটি তথ্য প্রতিষ্ঠা করেন। ম্যাক্স প্লাঙ্কের মাধ্যমে কোয়ান্টাম তত্ত্ব এবং বল থেকে কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে থাকে 1905 সালে। কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তারপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবতার মান হচ্ছে 6.63 × 10⁻27 আর্ক সেকেন্ড। তারপর হচ্ছে প্রতিফলনের শক্তির পরিমাণ যদি কোয়ান্টাম বা শক্তির পরিমাণ মিউ এবং হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক এইচ হয়, তাহলে প্রতিফলনে শক্তির পরিমাণ হচ্ছে ই চলে মিউ। তারপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ হলো 6.63 × 10⁻27। তারপর হচ্ছে আর্ক সেকেন্ড। তারপর হচ্ছে এক্সট্রা আবিষ্কার হচ্ছে রentgen। তারপর হচ্ছে এক্স রশ্মি। 1825 সালে রentgen পর্যবেক্ষণ করেন দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে তা উচ্চ ভেতন খন্ড সম্পন্ন এক প্রকার বিকিরণ সম্পন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে এর প্রকৃতি তখন বিজ্ঞানীদের কাছে ছিল অজানা। তারপর হচ্ছে এই বিকিরণকে বলা থাকে এক্স রে। এক্স রের একক হলো রঞ্জন। এক্স রে একক। তারপর হচ্ছে এক্স রে বিকিরণ পরিমাপের জন্য তারপর হচ্ছে যে একক ব্যবহার করা থাকে তাদেরকে রঞ্জন বলা থাকে। এক রঞ্জন বলতে সেই পরিমাণ এক্স রে বিকিরণ বুঝি সাধারণ চাপ এবং তাপমাত্রা 1 × 10⁻³ মিটার বা 3.33 × 10⁻10। তারপর হচ্ছে লম্বা চার্জের সমান চার্জ উৎপন্ন করা যেতে পারে। মেডিকেল বিজ্ঞানে এক্স রে ব্যবহার করা থাকে কোমল এক্স রে। তারপর হচ্ছে এক্স রে প্রকার ভেদে কোমল এক্স রে গ্যাস টানলার ভেতরে গ্যাসের চাপ পায়। তারপর হচ্ছে যদি অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে তাহলে কম ব্যাপার থেকে। তারপর হচ্ছে এক্স রে রশ্মিকে কঠিন এক্স রে বলা থেকে। তারপর হচ্ছে এর বেতন ক্ষমতা অত্যন্ত কম হয়ে থাকে। তারপর মেডিকেল বিজ্ঞানে কোমল এক্স রে ব্যবহার প্রচুর হয়ে থাকে কঠিন এক্স রে। তারপর হার্ট এক্স রে। তারপর হচ্ছে নলের ভিতর গ্যাসের চাপ কম হলে তারপর হচ্ছে অধিক পার্থক্য এক্স রে উৎপন্ন হয়ে থাকে। এই এক্স রে রশ্মিকে কঠিন এক্স রে বলা থাকে। তারপর হচ্ছে এই রশ্মির বেতন ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে। পদার্থের গঠন প্রকৃতি নির্ণয় বিভিন্ন গবেষণার কাজে এর ব্যবহার সর্বাধিক হয়েছিল। পদার্থের গঠন নির্ণয় তারপর হচ্ছে কোন এক্স রে ব্যবহৃত হয়ে থাকে কঠিন এক্স রে। এক্স রে উৎপাদনের পদ্ধতি কটি? তিনটি। তারপর হচ্ছে এক্স রে উৎপাদনের পদ্ধতি। এক্স রে উৎপাদনের জন্য তিনটি পদ্ধতি রয়েছে: গ্যাস নল পদ্ধতি, গুলিজ নল পদ্ধতি, বিট্রন পদ্ধতি। তার হচ্ছে নেমনিক মনে রাখার টিপস হচ্ছে এক্স রে উৎপাদনের তিনটি পদ্ধতি হচ্ছে বিট্রন, গুলিজ নল এবং গ্যাস নল। তারপর হচ্ছে এক্স রে উৎপাদনের কোটি পদ্ধতি নয় কোনটি? আলট্রাট্রন পদ্ধতি। তারপর হচ্ছে গ্যাস নল টার্গেটের দিক দিয়ে তৈরি হয়ে থাকে পটাশিয়াম। তারপর হচ্ছে গ্যাস নলের এক বিশেষ ধরনের কর্নালেতে এখানে ক্যাথোড অ্যালুমিনিয়াম এবং নির্মিত অবতল ক্যাথোডের সম্মুখে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ পারমাণবিক বিকিরণ বিশিষ্ট ক্যাথোড বা টার্গেট থাকে। এটি টাংস্টেন বা হচ্ছে প্লাটিনাম বা মাল্টিনাম দ্বারা তৈরি। তারপর হচ্ছে গ্যাস নলের ক্ষেত্রে কী দিয়ে তৈরি হয় না? তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে গ্যাস নলের টার্গেটটা তার হচ্ছে অক্ষের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 45 ডিগ্রি। গ্যাস নলের টার্গেট ক্যাথোড। তারপর হচ্ছে টার্গেট ক্যাথোড অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। ক্ষরণ নলে তারপর হচ্ছে বায়ুচাপ কাত হলে এক্স রে রশ্মি করতে হয়ে থাকে 10⁻³ তারপর হচ্ছে ক্ষরণ নলে বায়ুচাপ তারপর হচ্ছে 10⁻³ ক্ষেত্র রশ্মি। তারপর হচ্ছে নলে যে স্থান আবদ্ধ হয়ে থাকে তাকে অদৃশ্য রশ্মি নির্গত হয়ে থাকে অদৃশ্য রশ্মিকে এক্স রশ্মি বলা থাকে। দ্রুতগতিসম্পন্ন কোনো ধাতুতে আঘাত করে তা থেকে উচ্চ গতিসম্পন্ন তার হচ্ছে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়ে থাকে সেটিকে বলা থাকে এক্স রশ্মি। এক্স রশ্মি দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুতে আঘাত করলে তা থেকে উচ্চ বিকিরণ ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ উৎপন্ন করে তাদেরকে এক্স রে রশ্মি বলা থাকে। এক্স রে ধর্ম নেওয়া হচ্ছে এর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়ে থাকে। এক্স রে ধর্ম হচ্ছে এক্স রে সরল রেখে গমন করে। তার হচ্ছে এক্স রে অদৃশ্য হয়ে থাকে রেটিনার পলে তার দৃষ্টি অনুভূতি জন্মায়, কিন্তু এদের ক্ষেত্রে এমন হয় না। এটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হয়ে থাকে। এর তরঙ্গ আলোকের সাধারণ তরঙ্গ অপেক্ষা ছোট থাকে। সাধারণ আলোকের তরঙ্গ 10⁻7 এবং 1000 অ্যাংস্ট্রম, কিন্তু এদের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻13 অ্যাংস্ট্রম হয়ে থাকে। আলোকের সমবেগে 10 3 × 10⁸ তারপর মিটার পার সেকেন্ড এটি গমন করে। তারপর হচ্ছে এর ভেদন ক্ষমতা অত্যধিক হয়ে থাকে। ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি প্রতিপ্রবাহ সৃষ্টি করতে থাকে। বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না। তারপর হচ্ছে শুধু রঙের মধ্যে কোনো চার্জ নেই। তারপর হচ্ছে গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় এটি গ্যাসকে আয়নিত করে। তারপর হচ্ছে এটি আলোক বিদ্যুৎ ক্রিয়া প্রদর্শন করে। এটা অর্থাৎ কোনো মাধ্যমে আধাজাত পদার্থ আপতিত হলে তা ইলেকট্রন নির্গত হয়ে থাকে সাধারণ আলোকের ন্যায়। প্রতিফলন প্রতিসরণ বিদ্যুতের অপবর্তন এবং ব্যত্যয় ঘটে। তারপর হচ্ছে এটি জীবত কোষ ধ্বংস করতে পারে। এই প্রভাবে জীবত কোষের জিনের চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটে। চামড়া অনেক কেন্দ্রে আবৃত শরীরটা। তারপর হচ্ছে রক্তের শ্বেত কণিকা প্রদর্শন করে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ব্যস্ত নবদিক শুধুমাত্র এক্স রে সঠিক হচ্ছে চারিত্রিক গুণাবলী পরিবর্তন ঘটায়। এক্স রশ্মি হচ্ছে তারপর হচ্ছে তার চৌম্বকীয় তরঙ্গ। তারপর হচ্ছে এক্স রশ্মি হচ্ছে আর তরঙ্গ। তারপর হচ্ছে এক্স রশ্মি তারপর হচ্ছে প্রকৃতির ক্ষেত্রে নিচের কোনটি প্রকৃতির সাথে মিলে যায়? তারপর হচ্ছে গামা রশ্মি। তারপর হচ্ছে এক্স রে নিচের কোনটি সঠিক নয়? তারপর হচ্ছে জীবন্ত কোষ ধ্বংস করে না। তারপর হচ্ছে এক্স রশ্মি নিম্নে কোন ঘটে না? তারপর সমাবর্তন এক্স রে কত বেগে করে 3 × 10⁻80 মিটার পার সেকেন্ড। এক্স রে রক্তের কোনটি ধ্বংস করে? সেটা রক্তকণিকা নিচের কোনটি এক্স রে ব্যবহৃত হয় না? তারপর হচ্ছে বর্ণমাপন নির্ণয় এক্স রে ব্যবহার। আধুনিক বিজ্ঞান জগতে এক্স রে এর কয়েকটি উদাহরণ রয়েছে নিচে। এক্স রে বিভিন্ন প্রকার চিকিৎসা ক্ষেত্রে গোয়েন্দা শিল্প ব্যবসায় পরীক্ষা করে। নিচের কোনটি
ব্যাখ্যা করতে আলোর ফোটন স্রোত বিবেচনা করতে হয় থাকে আলোকে ফোটন কোয়ান্টাম তদনুসারে ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা আলবার্ট আইনস্টাইন 1905 সালে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে ফটো ইলেকট্রিক ক্রিয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হন। কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আপাতত অবিচ্ছিন্ন ইলেকট্রন চৌম্বকীয় তরঙ্গ চিহ্নিত কোয়ান্টাম সমষ্টি কোয়ান্টাম বলা থাকে ফোটন। কোনো ফোটনের শক্তি হচ্ছে ই এবং এর ফলে ই এ চলে এসে তারপর সে ল্যামডা। চৌম্বকীয় বিকিরণের মাধ্যমে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা থেকে এটি ফোটনের সমষ্টি। তারপর হচ্ছে ধাতব পদার্থের উপর সূচন কম্পাঙ্ক এবং অধিক কম্পনের আলো আপতিত হলে ধাতব কম্পনের ইলেকট্রন নির্গত হতে বরং সূচন কম্পাঙ্ক প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটি ন্যূনতম কম্পাঙ্ক আছে যার হচ্ছে কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করতে পারে না। তারপর হচ্ছে সেই কম্পাঙ্ককে ধাতুর সূচন কম্পাঙ্ক বলা থাকে। এটি ধাতব পৃষ্ঠে অধিবেগের রশ্মি আপতিত হলে তারপর হচ্ছে কোনো বিচ্ছুরিত হবে ইলেকট্রন। তারপর হচ্ছে তড়িৎ ক্রিয়া ধাতব পদার্থের উপর তারপর হচ্ছে দৃশ্যমান আলো কিংবা অন্য কোনো তড়িৎচুম্বকীয় বিদ্যুৎ আপতিত হলে ইলেকট্রন নির্গত হচ্ছে অতিচুম্বকীয় রশ্মি এবং এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা ধাতব পদার্থের উপর আপতিত হলে ইলেকট্রন বিচ্ছুরিত হবে। ধাতব পদার্থের ক্ষেত্রে নির্গত ইলেকট্রনকে বলা হয় ফটোতড়িৎ এবং ফটোতড়িৎ। নিজের কোণটি দৃশ্যমান আলোকে আপতিত হলে নিজের কোণটি ফটোতড়িৎ ক্রিয়া বলা হয়। সোডিয়াম তারপর হচ্ছে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তড়িৎ সংবেদনশীল সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম লিথিয়াম তারপর হচ্ছে রুবিডিয়াম এবং খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দৃশ্যমান আলোকে আপতিত হলে অধিক পরিমাণ ফটো ইলেকট্রন নির্গত হয় থেকে অর্থাৎ খাদ্যদ্রব্য পদার্থের তড়িৎ সংবেদনশীলতা বেশি। আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে তার হচ্ছে কোন ব্যক্তি আবিষ্কার করেন তা হচ্ছে ডব্লিউ স্মিথ। তারপর হচ্ছে ব্যাখ্যা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে 1873 সালে ডব্লিউ স্মিথ নামক একজন টেলিফোন অপারেটর তারপর হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া রোধ করেন এবং ট্রান্সফার আটলান্টিক কেবলের মাধ্যমে হচ্ছে সেলেনিয়াম রোধক ব্যবহার করেন। তারপর হচ্ছে কত সালে তড়িৎ ক্রিয়া আবিষ্কৃত হয়ে থাকে 1873 সালে। তারপর হচ্ছে বিভবের যে কোনো মাধ্যমের জন্য শূন্য হয়ে থাকে তাদেরকে বলা থাকে নিবৃত্তি বিভব। তারপর হচ্ছে নিবৃত্তি বিভব হচ্ছে ক্যাথোড তার ধনাত্মক বিভব এবং অ্যানোডে ঋণাত্মক বিভব সরবরাহ করলে প্রবাহ মাত্রা কমতে কমতে এক সময় শূন্য হয়ে যাবে। এই বিভবের মান যে শূন্য হবে। তারপর হচ্ছে নিবৃত্তি বিভব বা বলা থাকে স্টপিং পোটেনশিয়াল। তারপর হচ্ছে যে নিম্নতম ইলেকট্রনের নির্গত হবে তাকে বলা থাকে সূচন কম্পাঙ্ক এবং তীব্রতা যাচাই করা হোক না কেন নয়টি ন্যূনতম কম্পাঙ্কে তার হচ্ছে ইলেকট্রন নির্গত হবে না। এই ন্যূনতম কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক বলা থাকে মিউ নট দ্বারা প্রকাশ করা হচ্ছে। কোনো বিজ্ঞানী তার হচ্ছে তড়িৎ সমীকরণের সততা প্রমোচন করেন পিলিকান। তারপর হচ্ছে আলোক তড়িৎ সমীকরণ 1916 সালে মিলিকান একটি পরীক্ষার সাহায্যে আইনস্টাইনের তারপর হচ্ছে তড়িৎ সমীকরণ সততা প্রতিপাদন করেন। কত সালে? আইনস্টাইনের তড়িৎ সমীকরণ সততা হচ্ছে 1916 সালে। তাপমাত্রা বৃদ্ধিতে আলোক তড়িৎ নিঃসরণ হচ্ছে অপরিবর্তিত থাকে। তার হচ্ছে ফটো ইলেকট্রিক বৈশিষ্ট্য হলো ফটো ইলেকট্রিক ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা। তাদের পৃষ্ঠে আলো আলোকিত হওয়া তাৎক্ষণিক এবং ইলেকট্রন নিঃসরণের মাধ্যমে কোনো কাল বিলম্ব টাইম ল্যাগ নেই। তারপর সে আলোর তীব্রতা যত কম হোক না কেন যথোপযুক্ত কম্পাঙ্ক এবং আপতিত রশ্মির এবং নির্দিষ্ট কম্পাঙ্কে আপতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসরিত হয় এবং আলো বন্ধ হওয়া মাত্র তারপর ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে যায়। ফটো ইলেকট্রিক গতিশক্তি আপতিত এবং আপতিত রশ্মির ফটো কারেন্ট এবং আপতিত রশ্মির সমানুপাতিক অর্থাৎ আলো তীব্রতা বৃদ্ধি পেলে ফটো প্রবাহ বৃদ্ধি পায় এবং আলোর তীব্রতা হ্রাস পেলে ফটো প্রবাহ হ্রাস পায়। প্রতি বস্তুর বেলায় তার পাশে নিম্নতম কম্পাঙ্ক রয়েছে। আপতিত রশ্মির তীব্রতা যাই হোক না কেন তার কম্পাঙ্ক এবং নিম্নতম কম্পাঙ্কের চেয়ে বেশি না হলে ওই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরিত হয় না। এটাকে ধাতুর সূচন কম্পাঙ্ক এফ নট বলে। আলোর তড়িৎ এবং আলোর তাপমাত্রার উপর নির্ভর করে না। তারপর হচ্ছে বিকিরণের কি পরিবর্তন করলে ফটো তড়িতে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়। অডিটোরিয়ামে কতজন দর্শক ঢুকছেন বা বের হওয়ার জন্য তারপর স্বয়ংক্রিয় যন্ত্রে কোনটি ব্যবহার করা থাকে? আলোক তড়িৎ কোষ। আলোক তড়িৎ কোষ তারপর কাজে লাগিয়ে যে ব্যবস্থার আলো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা যায় তাদেরকে আলোক তড়িৎ কোষ বলা থাকে। আলোক তড়িৎ কোষে অ্যাম্প্লিফিকেশন অফ ফটো ইলেকট্রনিক ইফেক্ট। তারপর হচ্ছে আলোক তড়িৎ কোষ বহুবিধ গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যেমন হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ হিসেবে টেলিভিশন সম্প্রচার সিনেমা ফিল্মে শব্দ পুনরুদ্ধারে সৌর ব্যাটারিতে ফটো মিলিতে ইত্যাদি। মহাকাশযানে প্রয়োজনীয় তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি তারপর হচ্ছে সৌরকোষা থেকে পাওয়া যায়। তারপর হচ্ছে শপিং মলে স্টেডিয়ামে অডিটোরিয়ামে কতজন দর্শক এবং ক্রেতা ঢুকছেন বা বের হচ্ছেন তা গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে তারপর আলোক তড়িৎ কোষ ব্যবহৃত হয়ে থাকে। বাসাবাড়ি অফিস আদালত ব্যাংক ইত্যাদিতে তস্কর সংকেত বার্গার অ্যালার্মস যন্ত্রে তারপর তড়িৎ কোষ ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য আলোক তড়িৎ কোষকে তড়িৎ চোখ ইলেকট্রোলাইটিক সেল বলা হয়ে থাকে। ইলেকট্রোলাইটিক বলা থাকে উপরে ব্যাখ্যা দেখা যায় অডিটোরিয়ামে দর্শক গণনার জন্য স্বয়ংক্রিয় যন্ত্রে আলোক কোষ ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে এটি ধাতুর কাজ হচ্ছে মিউ নট। তারপর হচ্ছে মিউ কম্পাঙ্কের উপর আলো আপতিত হলে তারপর হচ্ছে তড়িতে ক্রিয়া ঘটবে যদি মিউ ইজ গ্রেটার দেন মিউ নট হয়। আলোকের কম্পাঙ্ক এবং ইলেকট্রন বেগের সম্পর্ক। তারপর হচ্ছে আলোকের কম্পাঙ্ক মিউ এর মান ক্রমশ কম হ্রাস পেতে থাকলে ইলেকট্রনের বেগ হ্রাস পায় এবং ন্যূনতম কম্পাঙ্ক মিউ নটের জন্য বেগ শূন্য হয়ে থাকে। ফলে এর তারপর হচ্ছে নিচের কম্পাঙ্ক এবং কোনো আলোক ইলেকট্রন নির্গত হয় না। মিউ ইজ গ্রেটার অর ইকুয়াল দেন মিউ নট। তারপর হচ্ছে বিকিরণের কি পরিবর্তন না করলে আলোক তড়িৎ ক্রিয়া তারপর হচ্ছে নিঃসৃত ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় না হচ্ছে কম্পাঙ্কের বৃদ্ধি। তারপর হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া আপতিত ফোটন হয়ে থাকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে থাকে দৃশ্যমান
আলোর ফোটনের শক্তি, তারপর হচ্ছে দৃশ্যমান আলোর ফোটনের শক্তি হয়ে থাকে এই রশ্মি, তারপর হচ্ছে ধাতব পৃষ্ঠের, তারপর হচ্ছে অবস্থিত ফোটনটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে থাকে এবং হচ্ছে সম্পূর্ণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন ফোটন, তারপর হচ্ছে ধাতু নির্গত হয়ে থাকে, তারপর হচ্ছে এফ একটি ফোটন এবং আবর্তিত হলো এফ নট, তারপর হচ্ছে নিশ্চিত সর্বাধিক গতিশক্তি হয়ে থাকে এই যে হলো এইচ এফ মানে এফ নট, তারপর হচ্ছে নিশ্চিত ইলেকট্রন সর্বাধিক গতিশক্তি প্লাঙ্কের মতো চিহ্নিত কোয়ান্টামের আকার নিশ্চিত হলে এবং অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়, কিন্তু আইনস্টাইন বলেন তারপর হচ্ছে যে আলো শুধু স্বতন্ত্রভাবে কোনো হিসেবে নিশ্চিত হয় না, প্রবাহিত হয়। তারপর হচ্ছে এই মতবাদ অনুসারে পদার্থ রয়েছে ব্যাখ্যার জন্য আইনস্টাইনের সমীকরণ প্রস্তাব করেন ই ইজগুলো কিউ এক্স প্লাস ফাইটা। আলোকদড়ি থেকে আইনস্টাইনের ব্যাখ্যাটি হচ্ছে হাফ এম বি স্কয়ার প্লাস ডব্লিউ নট হলো এইচ মিউ। আদর্শ কলাবস্তু এই উত্তম শোষক, সি উত্তম বিকিরক। উত্তম শোষক এই বস্তুতে অবস্থিত বিকিরণের শোষিত অংশ আর দিয়ে প্রতিফলিত এবং টি দিয়ে সঞ্চালিত অংশ। সাধারণ বস্তুর বল হয় এ প্লাস আর প্লাস টি ইজিক্যাল টু 1 এবং আদর্শ বস্তুর বল আর ইজিক্যাল টু 0 টি ইজিক্যাল টু 0। সুতরাং এ ইজিক্যাল টু 1 এবং আদর্শ কলাবস্তুর উত্তম শোষণ এবং বিকিরণ। উত্তম বিকিরক, তারপর স্পিন এক বিশিষ্ট, তারপর হচ্ছে পুনঃ আবর্তন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, তারপর হচ্ছে প্রোটন সম্পর্কে এটি কোণটি অসঙ্গতপূর্ণ, তারপর হচ্ছে ডি হচ্ছে আলোর কণা বা প্রোটন এবং প্যাকেটকে কোয়ান্টাম বলে। তারপর হচ্ছে প্রোটন কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তি নিঃসরিত বিচ্ছিন্নভাবে হয় না। শক্তি এবং বিকিরণ কোয়ান্টাইজ এবং কিছু কিছু আকারে প্যাকেট বা হচ্ছে কোয়ান্টাম তার হচ্ছে নিঃসরিত হবে। তারপর হচ্ছে আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য কোয়ান্টা সমষ্টি হয়ে থাকে। আলোর এই কণা বা প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলা থাকে। গোল্ডের কাজ অপেক্ষার মান হচ্ছে 5.31 ইলেকট্রন ভোল্ট। তারপর হচ্ছে ধাতুর কাজ অপেক্ষা হচ্ছে সিজিএম হচ্ছে 2.1 ভোল্ট। তারপর হচ্ছে পটাশিয়াম হচ্ছে 2.30। তারপর সোডিয়াম হচ্ছে সোডিয়াম হচ্ছে 2.75। তারপর হচ্ছে রূপা হচ্ছে সিলভার হচ্ছে 4.74। তারপর হচ্ছে 494। আর তারপর হচ্ছে সোনা হচ্ছে 531। তারপর হচ্ছে প্লাটিনাম হচ্ছে 565। ল্যামডা এর সমীকরণের শক্তি হচ্ছে পিএইচসি বাই ল্যামডা। তারপর হচ্ছে প্রোটনের শক্তি ল্যামডা হলে তারপর হচ্ছে প্রোটনের শক্তি হবে এইচসি বাই ল্যামডা। এখানে সি হলো আলোর বেগ এবং এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। দা ব্রগলির মতবাদ অনুসারে তার হচ্ছে পদার্থের কটি ধর্ম বিদ্যমান? দুই পদার্থের ধর্ম। দা ব্রগলির মতবাদ অনুসারে দুটি ধর্ম রয়েছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। জেনে রাখা ভালো, দা ব্রগলি বস্তু তরঙ্গ প্রতিটি চলমান পদার্থ কণার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে, তাদেরকে ব্রগলি তরঙ্গ বলা থাকে। দা ব্রগলি সমীকরণ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এইচ ইকুয়াল প্লাঙ্কের ধ্রুবক এম ইকুয়াল টু হচ্ছে পদার্থের ভর এবং ভি হচ্ছে পদার্থের বেগ। তারপর হচ্ছে প্রোটনের কম্পাঙ্ক এফ হলে তারপর হচ্ছে এটি প্রোটনের ভরবেগ হচ্ছে এইচ বাই সি। তারপর হচ্ছে প্রোটনের ভরবেগ, তারপর হচ্ছে এফ কম্পাঙ্ক বিশিষ্ট প্রোটনের শক্তি ই ইকুয়াল টু এইচ এফ বাই, তারপর হচ্ছে এফ ইকুয়াল টু ই বাই এইচ। তারপর হচ্ছে আবেগীয় তত্ত্ব অনুসারে পাচ্ছে ই ইকুয়াল টু পিসি, এইচ ইকুয়াল টু পিসি, পি ইকুয়াল টু এইচ এফ বাই সি। তারপর হচ্ছে প্রোটনের ভরবেগ পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তারপর হচ্ছে কম্পিউটারের প্রভাবে তারপর হচ্ছে আবর্তিত ফোটনের তরঙ্গ থেকে বিহিত হওয়ার ফলে পর কী হয়, বৃদ্ধি পায়। কম্পিউটারের প্রভাবে সমস্যার ফলে ফোটন ইলেকট্রন গতি বিভাগিত হয়ে থাকে। ইলেকট্রন যতটুকু গতিশীল করতে হয় ফোটন ততটুকু গতি হারায়। তারপর হচ্ছে ফলে ফোটনের কম্পাঙ্ক হ্রাস পায় এবং তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ইলেকট্রন নিউক্লিয়াসের অন্তর্গত কোনটিতে হচ্ছে প্রোটন ও নিউট্রন। তারপর হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন নিউট্রন নামক কণা আছে, তারপর তাদেরকে নিউক্লিয়ন বলা হয়ে থাকে। কম্পিউটারের ক্রিয়ার গাণিতিক রূপ হচ্ছে ল্যামডা সি ইকুয়াল টু এইচ এম নট সি ইন্টু 1 মাইনাস কস পাই। তারপর হচ্ছে বেকার কম্পিউটারের ক্রিয়ার গাণিতিক রূপ হচ্ছে ল্যামডা ডেল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি। তারপর হচ্ছে 1 মাইনাস কস পাই। তারপর শক্তি ও সময়ের অনিশ্চিততা হলো ডেল ই ডট ডেল টি ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু এইচ। তারপর শক্তি ও সময়ের অনিশ্চিত হচ্ছে ভরবেগকে একই সাথে নির্ণয় করা হলে তাহলে তাদেরকে এইচ বাই 2 পাই। তারপর হচ্ছে বৃহত্তর এবং সময়ের ক্ষেত্রে সম্পর্ক প্রযোজ্য। সময় শক্তি নির্ধারিত হচ্ছে ডেল ই ডেল টি ইজ গ্রেটার দেন এইচ বাই 2 পাই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গাণিতিক এমসিকিউ সমূহ এক্ষেত্রে গুরুত্ব সময় লরেন্স রূপান্তর এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস বিটি রুট বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তার হচ্ছে লরেন্স রূপান্তর টি প্রাইম ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস বি এক্স বাই সি স্কয়ার। তার হচ্ছে রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ারের দৈর্ঘ্য সংযোজন এল ইকুয়াল টু হচ্ছে এল নট রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তারপর হচ্ছে সময় প্রসারণ টি ইকুয়াল হচ্ছে টি নট বাই ও রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। ভর ইকুয়াল টু এম ইকুয়াল টু এম নট রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তার হচ্ছে প্রোটনের শক্তি ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ মিউ। তারপর হচ্ছে গতিশক্তি হাফ এম বি স্কয়ার ম্যাক্স ইকুয়াল টু এইচ ভি মাইনাস ডব্লিউ নট। তার হচ্ছে প্রোটনের শক্তি ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তার হচ্ছে ইলেকট্রনের বেগ হচ্ছে ভি ইকুয়াল টু রুট 2 ইভি। তারপর হচ্ছে বিভব ভি সেকেন্ডের ক্ষেত্রে তারপর হচ্ছে হাফ এম বি স্কয়ার ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ইভিএস। এনসিটিপি অনুমোদিত গুরুত্বপূর্ণ বৈষম্যের অনুশীলনীর ইম্পর্ট্যান্ট এমসিকিউ সমূহ। ডক্টর আমির হোসেন খান স্যার। 1 ইভি সমান কত জুল? 6.7 ইন্টু 10⁻34। তারপর হচ্ছে দা ব্রগলির তারপর হচ্ছে সমীকরণ কোনটি? ল্যামডা ইজ ইকুয়াল টু এইচপি বা
এইচ ইজিক্যাল টু পি ল্যামডা। তারপর হচ্ছে নিচের কোনটি ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হবে না? অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে কোনটি বিকিরণ কোয়ান্টা ফোটন। তারপর হচ্ছে এইচ কি নামে পরিচিত? ম্যাক প্লাঙ্ক ধ্রুবক। তারপর হচ্ছে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য 6630 অ্যাংস্ট্রম হলে শক্তি কত? তারপর হচ্ছে 3 × 10⁻৯০। তারপর হচ্ছে ফোটনের গতিবেগ পি ইজিক্যাল টু এইচ বাই ল্যামডা। তারপর হচ্ছে ফটোতড়িতের এর আলোর প্রাবল্য হচ্ছে, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে আলোক তড়িতের সংখ্যা বাড়ে, তারপর হচ্ছে কোন কণার বিনিময়ে, তারপর হচ্ছে তড়িৎ চুম্বক কার্যকর হয় থেকে ফোটন, তারপর হচ্ছে সূর্যন কম্পাঙ্ক 10⁻10⁻14, তারপর হচ্ছে 2400 অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে মাধ্যমে, তারপর হচ্ছে সর্বাধিক 2.98, তারপর হচ্ছে মহাকর্ষীয় বলের প্রাবল্য, তারপর হচ্ছে সি হচ্ছে অসীম, তারপর হচ্ছে ল্যামডা জিওল টু, তারপর হচ্ছে শক্তি হচ্ছে, তারপর হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তারপর স্থির, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে ঘটনাকে কী বলা থাকে? কাল ধীরকরণ। তারপর হচ্ছে এক্সট্রা 3 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কম্পাঙ্কে বলা থাকে 10⁸, তারপর হচ্ছে এএমইউ সমান কত থেকে 1863 মেগাভোল্ট। তারপর হচ্ছে গতিশীল ঘড়ি, তারপর হচ্ছে নিশ্চল ঘড়িছে, তারপর হচ্ছে দিয়ে থাকে, তারপর এক্সরে একক হলো, তারপর হচ্ছে রঞ্জন, তারপর হচ্ছে একটি ধাতুর, তার হচ্ছে 200 অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে কোন ধাতুর ক্ষেত্রে ফেলতে হবে, তারপর হচ্ছে 1 ওয়াটটা অতিবেগুনি, তারপর হচ্ছে কোন ধাতু পৃষ্ঠে, তারপর হচ্ছে আলোর ফোটনের কাজ অপেক্ষা দ্বিগুণ হয়ে থাকে, তারপর হচ্ছে কাজ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ করতে হলে দ্রুততম ফোটো ইলেকট্রন শক্তি হবে 2/3 গুণ। তারপর হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য আইনস্টাইনের সমীকরণটি হচ্ছে হাফ এম ম্যাক্স স্কয়ার ডব্লিউ নট ইকুয়াল টু মিউ। আলোর তারপর হচ্ছে তড়িৎ নিবিড় হবে 0.75 ইলেকট্রন ভোল্ট হলে দ্রুততম ফোটো ইলেকট্রনের বেগ হচ্ছে 0.75 ইলেকট্রন ভোল্ট। তারপর সূচন কম্পাঙ্কের আলোচনা নির্গত ইলেকট্রন বেগ হচ্ছে 0। তারপর হচ্ছে কম্পাঙ্কের বিনির্গত তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেড়ে যায়। শাহজাহান তপন স্যার। তারপর হচ্ছে এক্স রশ্মি হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ, তারপর হচ্ছে এক্স রশ্মি হচ্ছে তরঙ্গ, তারপর হচ্ছে এক্স অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে এক বর্ণীয় এক্স রশ্মির শক্তি হচ্ছে 2 × 10⁻15, তারপর হচ্ছে তাপ রশ্মি হতে আলোর নির্গমনের ঘটনা ঘটে হচ্ছে যখন উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য এর উপর আবর্তিত হয়ে থাকে। নিচের কোনটি ব্যাখ্যা করতে ফোটনের, তারপর হচ্ছে স্রোত হিসেবে ব্যাখ্যা করতে হয় আলোক তড়িৎ ক্রিয়া, তার চুম্বকীয় কোন ধর্ম হিসেবে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়, এটি ফোটনের সমষ্টি। তারপর হচ্ছে ফোটনের কম্পাঙ্কে ফলে, তারপর হচ্ছে ফোটনের ভরবেগ হচ্ছে বাই সি, তারপর হচ্ছে কি পরিবর্তন ঘটলে আলোক তড়িৎ ক্রিয়া নিঃসরিত হয়ে থাকে, তারপর হচ্ছে কম্পাঙ্ক বৃদ্ধি করলে এফ কম্পাঙ্কে, তারপর হচ্ছে এটি ফোটনের ধাতব পৃষ্ঠে হতে আবর্তিত হলে, যার ফলে এফ নট এবং সর্বাধিক কম্পাঙ্ক হচ্ছে এফ মাইনাস এফ নট 1.37 হলে, তারপর হচ্ছে সূচক কম্পাঙ্ক হচ্ছে 3.3 × 10⁻14 10 কিলোজুল। তারপর হচ্ছে এটি ইলেকট্রন, তারপর হচ্ছে যে চূড়ান্ত বেগে প্রাপ্ত হয় তার মান হচ্ছে 5.93 × 10⁻7 মিটার পার সেকেন্ড। কোনো ধাতুর কাজ অপেক্ষা 1.85 ইভি, তারপর হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6720 অ্যাংস্ট্রম, তারপর হচ্ছে 100 ইভির ভোল্ট, তারপর হচ্ছে বিদ্যুৎ তড়িৎ, তারপর হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.2 অ্যাংস্ট্রম। তার হচ্ছে কোনো ধাতুর কাজ অপেক্ষা এত হলে, তারপর হচ্ছে ধাতুতে এত অ্যাংস্ট্রম বিশিষ্ট আলোক আপতিত হলে নিঃসৃত সর্বোচ্চ গতিশক্তি ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻³ এত জুল সেকেন্ড। তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি হচ্ছে এসি বা ল্যামডা। তারপর হচ্ছে এক্সরে কে আবিষ্কার করেছেন? কোনো বস্তু তার হচ্ছে আলো দ্রুত চলে, এর ভর অসীম হবে। তারপর হচ্ছে কোনো বস্তুর কাজ অপেক্ষক গণিত পরস্পরকে সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করে তাদেরকে বলা থাকে জড় প্রসঙ্গ কাঠামো। শূন্যস্থান সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগে দ্রুতি সি এর মান সমান একই থাকে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে বর্তমান সূত্র গাণিতিক রূপ একই রূপে থাকে। তারপর হচ্ছে একটি আলোক উৎস, তারপর হচ্ছে দশকের দিকে C/4, তারপর হচ্ছে দশকের কাছে কত বেগে প্রতিমান হবে? তারপর হচ্ছে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব অনুসারে তারপর হচ্ছে বস্তুর বেগ বাড়লে তারপর হচ্ছে এর ভর কী হবে? বেড়ে যাবে। তারপর হচ্ছে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে ভরের কী হবে? অসীম হবে। তারপর হচ্ছে এস ও এস প্রাইম, এস ও এস প্রাইম, তারপর হচ্ছে আলোকের বেগের কাঠামো, তারপর হচ্ছে সি ও সি প্রাইম এস কাঠামো, এস প্রাইম কাঠামোতে এক্স অক্ষ বরাবর ভি গতিশীল হবে, সি প্রাইম জিরো সি। তারপর হচ্ছে আইনস্টাইনের এই স্থির ভর, তারপর শক্তির সমীকরণ নট ইকুয়াল টু এম নট স্কয়ার। তারপর হচ্ছে কোনো বস্তুর গতিশীল অবস্থার দৈর্ঘ্য, তারপর হচ্ছে ওই বস্তুর নিশ্চল অবস্থার দৈর্ঘ্যের চেয়ে বলা থাকে দৈর্ঘ্য সংকোচন। তারপর হচ্ছে গড় আয়ু দেওয়া আছে এবং এত বেগে গতিশীল হলে গড় আয়ু কত হবে? 150 × 10⁻8। তারপর সেটি এত বেগে গতিশীল হলে এর চলমান পাওয়ার কত? এবং এটার ইনিশিয়াল 9.1 × 10⁻31। তারপর হচ্ছে কোনো দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ 5 ইন্টু এত কিলোওয়াট আওয়ার হলে রূপান্তরিত ভরের পরিমাণ কত কিলোগ্রাম? 22 কেজি। তারপর হচ্ছে কোনোটি নিশ্চল এবং গতি সমাধান হলে কোনটি সঠিক হবে? এম ইজ হলো 2 এন নট। তারপর হচ্ছে F1U বা হচ্ছে 1 AMU, তারপর হচ্ছে 1.6605, তারপর হচ্ছে 10⁻27 বরের গতি শক্তি ইলেকট্রন ভোল্ট হবে 9.34 এটা। তারপর হচ্ছে 1 অ্যাংস্ট্রম। এটি তার চুম্বকীয় তরঙ্গের শক্তি হচ্ছে 2 × 10⁻15। তারপর হচ্ছে স্থির গতিশীল কাঠামোতে ঘড়ি দীর্ঘ চলে, ঘটক কাল দীর্ঘায়ন।
নিবৃত্ত বিভব ভি ও তারপর ইলেকট্রন বেগ ভি এর সমগ্র ভি ইজিক্যাল টু রুট ই ভি বাই এম। তারপর কোন বিজ্ঞানী তারপর শক্তির ক্ষুদ্রতম একের নাম দেন কোয়ান্টাম ম্যাক্স প্লাঙ্ক দুর্বল নিউক্লিয়ার বলের সৃষ্টি হয়ে থাকে বিটা হয় জানা তার পরীক্ষায় তার অস্তিত্ব ভুল প্রমাণিত হয়ে থাকে ইয়ং। তারপর একজন মহাকাশচারী তার গতি 60 লাইট ইয়ার 48 লাইট ইয়ার তারপর কম দূরত্বে পরিণত করলেন, তার বেগ হতে হবে 0.c অপেক্ষা বেশি। তারপর 1 hf। তারপর সূত্রটি প্রদান করেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। তারপর সর্বাপেক্ষা দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল। তারপর সর্ববল নিউক্লিয় বলের ক্ষেত্রে নিজে বাহক হচ্ছে গেজ বোসন। কি না, এটা তো মেনশন হওয়ার কথা। দুর্বল নিউক্লিয় বলের বাহক কণা হচ্ছে না। আচ্ছা, গেজ বোসন। মাইকেলসন মৌলের পরীক্ষায় তার হচ্ছে বিদ্যুৎ নকশার অবসানের পরিমাপের রাশিমালা হচ্ছে n = 2 dp² / c² তারপর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে মাত্রা হচ্ছে m²/t। তারপর হচ্ছে এটি রকেটে কত দ্রুতিতে চলে, এরা দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে 2.90 10⁻80 মিটার/সেকেন্ড ই ল্যামডা। তারপর হচ্ছে সমানুপাতিক t4। সূত্রটি প্রদান করেন হচ্ছে ভিন তফাজ্জলের বই। তারপর হচ্ছে 66 কিলোমিটার/আওয়ার বেগে তারপর হচ্ছে গতিশীল কোনো গাড়ির মধ্যে 700 নিউটন ওজন বিশিষ্ট ব্যক্তির ভর হবে 70 কেজি। আপিগত বিশেষ তথ্য অনুসারে নিচের কোটি পরম রাশি নয়, ক ও খ ভর ও সময়। তারপর হচ্ছে দৈর্ঘ্য সংকোচন ঘটে শুধুমাত্র গতির অভিমুখতা বরাবর। তারপর হচ্ছে বস্তুর আপেক্ষিক ভর হয়ে থাকে আলোর দ্রুতির উপর L/m। পরীক্ষণে আমরা ইলেকট্রনকে বিবেচনা করি কণা। তারপর হচ্ছে একটি বস্তুর ভর 9 × 10 এত কেজি হলে তারপর সকলের শক্তিতে পরিণত হবে ই লেন্সের সূত্র। হরশক্তি সমীকরণ উপস্থাপন করেন আইনস্টাইন। তারপর হচ্ছে লরেন্সের সমীকরণ। গ্যালিলিও রূপান্তর সমিত হলে বি সি এর থেকে খুবই কম হবে। তারপর হচ্ছে একটি কণার আপেক্ষিক লরেন্স তারপর হচ্ছে একটি কণার আপেক্ষিক ভর তারপর নিশ্চয় ভরের দ্বিগুণ হলে কত দ্রুত গতিশীল 0.866 c। তারপর হচ্ছে একটি ফোটন আলোর গতিশীল হলে তারপর নিশ্চয় ভর হবে 0। স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি দিতে চলে কাল দীর্ঘায়ন। তারপর হচ্ছে সবনিউক্লিয় বাহক কণা হচ্ছে গ্লুয়ন। তারপর হচ্ছে সবনিউক্লিয় ভরের গ্লুয়ন। তারপর হচ্ছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর বেগ বাড়লে তারপর হচ্ছে ই পরিবর্তিত বেড়ে যাবে, ভরের বেড়ে যাবে। বস্তুর বেগ বাড়লে ভরও বেড়ে যাবে। তারপর হচ্ছে কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে তাদের ভরে কি পরিবর্তন হবে, অসীম হবে। তারপর হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য এবং নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য চেয়ে ছোট হয়ে থাকে, এই ঘটনাকে বলা হয় থাকে দৈর্ঘ্য সংকোচন। তারপর হচ্ছে এক্স রশ্মি। তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তারপর হচ্ছে এক্স রশ্মির তরঙ্গ রশ্মি বলা হচ্ছে 10⁻⁻, এটি হতে 10⁻13 মিটার। তারপর হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন ধাতব প্রতিবন্ধক দ্বারা বাধাপ্রাপ্ত যে রাশি উৎপন্ন হয় থাকে তাদেরকে এক্স রশ্মি। এক্স রশ্মি আছে হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে উচ্চ কম্পাঙ্ক। এক্স রশ্মির চার্জ হচ্ছে চার্জহীন। তারপর হচ্ছে কম্পনের প্রভাবে তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত হবার পর বৃদ্ধি পায়।